স্বাগত বন্ধুরা। আজকে তোমাদেরকে আমি পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলোকে নিয়ে আলোচনা করব। বিগত বছরের পরীক্ষায় আসা বিভিন্ন কোশ্চেন সমেত পরপর সিরিয়াল ওয়াইজ আলোচনা করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেলসের ওপর, অনুচ্ছেদের ওপর ক্লাস হতে চলেছে। বিভিন্ন পরীক্ষায় আসা অনুচ্ছেদগুলো সর্বদা আমরা দেখতে পাই। তো বিভিন্ন পরীক্ষাতেই, কম্পিটিটিভ পরীক্ষাতে আসবেই। আর্টিকেল আসবে না পলিটিক্যাল সায়েন্সের এমন কোনো পরীক্ষায় সেভাবে এখনও তৈরি হয়নি। প্রতিটা পরীক্ষাতেই আর্টিকেলস একটা হয়তো কোশ্চেন্স চলেই আসে। হয়তো অনেক সময় কী হয়, আর্টিকেলের জায়গায় অ্যামেন্ডমেন্ট দিয়ে দেয়, কিছুটা প্রায় সিমিলার টাইপের মতো। ওরকম। চলো আজকে শুরু করা যাক তাহলে ক্লাস। দেখো, প্রথমেই যে পার্ট 1-এর যেটা বলা আছে যে 1 থেকে 4 নম্বর ধারার মধ্যে ইউনিয়ন এবং তার অঞ্চলগুলোর মধ্যে প্রথম কোশ্চেন এখানে বলা আছে, সংবিধানের 1 নম্বর ধারায় ভারতকে কী বলে বর্ণনা করা হয়েছে? সংবিধানের 1 নম্বর ধারায় ভারতকে কী বলে বর্ণনা করা হয়েছে? অর্থাৎ সঠিক উত্তরটা এখানে হয়ে যাবে ইউনিয়ন অফ স্টেট। ইউনিয়ন অফ স্টেট, এটা হয়ে যাবে সঠিক উত্তর, ইউনিয়ন অফ স্টেট। অর্থাৎ সংবিধানের 1 নম্বর ধারায় ভারতকে কী বলে বর্ণনা করা হয়েছে? ইউনিয়ন স্টেট। আমরা একটা জিনিস দেখব, যেটা শিডিউলগুলো আছে, আবার 1 নম্বর শিডিউলে কী আছে? টেরিটরিগুলো। সেরকমভাবে এটাকে একটা একটা করে আমরা মনে রাখবো। তাহলে 1 নম্বর ধারা কমপ্লিট হলো। নেক্সট চলে যাব আমরা, নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তনের ক্ষমতা কার আছে? ধারা 3-এর মধ্যে এটা পড়ে। অর্থাৎ 3 নম্বর ধারার মধ্যে দিয়ে কোনো রাজ্যের নতুন নাম পরিবর্তন করতে পারি, কোনো রাজ্য গঠন নতুন, ধরো আমি তেলেঙ্গানা রাজ্য গঠন করা হলো 2014 সালে, 14 না 13, একটু কনফিউজ আছে, বাট আই থিঙ্ক আমার মনে হয় এটা 14 হবে, দেখে নেবে তোমরা একটুখানি। তবে নতুন রাজ্য বা বর্তমান রাজ্যর সীমানা পরিবর্তন, ধরো হঠাৎ করে দেখা গেল, যেমন নতুন একটা জিনিস হলো, খুব ভালো কোশ্চেনটা, একদম আজকে আমি এটা চুজ করেছি এই জন্য বলার জন্য। দেখবে একটা নতুন রাজ্যর ওর তৈরি হয়নি, কিন্তু পুরনো রাজ্যটার নামটাকে নতুন করে তৈরি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে কেরালা। অর্থাৎ কেরালা থেকে নামটা চেঞ্জ করে হয়েছে কেরালাম। কেরালাম নাম দিয়েছি, কেরালাম। এই যে কেরালা থেকে নাম চেঞ্জ করে কেরালামটা দেয়া হয়েছে। অর্থাৎ এইটা কেরালাবাসীর অনেক দিনের একটা দাবি ছিল সরকারের কাছে, সে দাবি পূর্ণ করা হয়েছে। তাহলে আর্টিকেল কত নম্বর আর্টিকেলসে? আর্টিকেল 3। আর্টিকেল 3-এর দ্বারা, আর্টিকেল 3-এর দ্বারা এটা করা হয়েছে, যে এটা সংসদ দ্বারা হবে, অবভিয়াসলি এটা সংসদ দ্বারা হবে, যে নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তনের ক্ষমতা কার আছে? সেটা হবে সাংসদের আছে। সাংসদ দ্বারা এটা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে চলে যাব। সংবিধানের কোন ধারার পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার দেওয়া হয়েছে? অর্থাৎ যারা পাকিস্তান থেকে আমাদের ভারতবর্ষে এসে বাসিন্দা হয়েছেন বা নাগরিকত্বর অধিকার চেয়েছেন, বা যেটাকে বলা হচ্ছে যে তাহলে পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল 6 অনুসারে, ধারা 6 অনুসারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর্টিকেলস পরীক্ষায় আসবেই, না দেখলে মিস হবে। নেক্সট কোশ্চেন চলে যাব। ভারতের নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছে কোন ধারায়? 11 নম্বর আর্টিকেল হবে এটা সঠিক উত্তর। অর্থাৎ ভারতের নাগরিকত্ব সম্পর্কিত আইন, সিটিজেনশিপ রিলেটেড ল প্রণয়ন করার ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছে কোন ধারার মাধ্যমে? আর্টিকেল 11-এর দ্বারা। আর্টিকেল 11-এর দ্বারা এটা করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 11। নেক্সট কোশ্চেনে চলে যাব, পার্ট 3, ধারা 12 থেকে 35, মৌলিক অধিকারের মধ্যে এটা আমাদের পর্যায়ে পড়ে। প্রথম কোশ্চেন হলো, আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর ল, এটি কোন ধারায় বলা হয়েছে?
অর্থাৎ 14 নম্বর ধারা সাম্যের অধিকার আমরা বলে থাকি, এটাকে সাম্যের অধিকার, এটাকে আমরা বলে থাকি যে সাম্যের অধিকার, অর্থাৎ সাম্য মানে যে সমানতা, অর্থাৎ সবাই সমান। কেউ এখানে আমি বড়লোক বলে আমি দুটো জিনিস বেশি নেব, ও গরিব মানুষ বলেও দুটো জিনিস কম নেবে, এরকম না। প্রত্যেককে ইকুয়াল। আমি বেশি পড়াশোনা জানি বলে আমি সব আমার হয়ে যাবে, কম পড়াশোনা জানি বলে আমি কিছুই পারবো না, তা না। সবাইকে সমান চোখে সরকার দেবে, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর ল। এটা 14 নম্বর আর্টিকেলে বলা আছে, 14 নম্বর ধারা। এটা হচ্ছে তাহলে পার্ট 3। 12 থেকে 35 যে আর্টিকেলগুলো পড়ছে, ওগুলো মৌলিক অধিকারের মধ্যে পড়ে যায়, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। সেই রাইটসের মধ্যে সাম্যের অধিকার পড়ছে। সাম্যের অধিকার 14 থেকে 18 আছে। তার মধ্যে 14 হচ্ছে কি, আইনের চোখে সবাই সমান, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল। এটা হয়ে যাবে সঠিক উত্তর। এটা কিন্তু অনেকবারই এসছে যে আইনের চোখে সমান সময় কোন আর্টিকেলের কথা বলা হয়েছে এখানে, 14 নম্বর আর্টিকেল। নেক্সট কোশ্চেন, সরকারি চাকুরিতে সমান সুযোগের কথা কোন ধারায় বলা হয়েছে? এইটা WBCS কোশ্চেনটা আমি দেখেছি, একবার এসেছিল পরীক্ষায়, WBCS পরীক্ষায় আসা কোশ্চেন এটা, ঠিক আছে। 16 নম্বর হয়ে যাবে এটা সঠিক উত্তর, 16 নম্বর আর্টিকেল। 16 নম্বর ধারায় বলা হয়েছে যে সরকারি চাকরিতে সমান সুযোগের কথা কোন ধারায় বলা হয়েছে? 16 নম্বর আর্টিকেলে। নেক্সট কোশ্চেন চলে যাব, অস্পৃশ্যতা দূরীকরণ, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা দূরীকরণ 17 নম্বর আর্টিকেল হয়ে যাবে সঠিক উত্তর এখানে, 17 নম্বর। আনটাচেবিলিটি 17 নম্বর। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা আনটাচেবিলিটি তোমার WBCS WBP PSC তিনটে জায়গার জন্য এই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, এটা অনেকবারই এসেছে। নেক্সট চলে যাব, সংবিধানের 19 নম্বর ধারায় বর্তমানে কয়টি স্বাধীনতার কথা বলা হয়েছে? অর্থাৎ আমরা যে বলি না যে আমার কথা বলার অধিকার আছে, আমার এখানে সেখানে যাওয়ার অধিকার আছে, আমরা বন্ধুরা বলতে বলতে বলি না, এই ওকে তুই চুপ করাচ্ছিস কেন, ওর তো কথা বলার অধিকার আছে, ওর তো বাক স্বাধীনতা আছে। তাহলে এই যে বাক স্বাধীনতা, চলার স্বাধীনতা, থাকার স্বাধীনতা, এই যে স্বাধীনতাগুলো, এই স্বাধীনতাগুলো 19 নম্বর ধারায় বর্তমানে 6টি আছে, সেই 6টা এখানে মেনশন করা আছে। তো 19 নম্বর ধারায় বর্তমানে কটি স্বাধীনতার কথা বলা হয়েছে? বা যদি কোশ্চেনটা উল্টো করে দেয় যে 6টা ইন্ডিপেন্ডেন্সি কোথায় বলা আছে, বা 6টা স্বাধীনতার কথা কোন ধারায় বলা আছে, 19 নম্বর আর্টিকেল হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 6টা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাব, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন কোন ধারায় বর্ণিত? অর্থাৎ অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা, কোনো ব্যক্তিকে ধরো তাকে দোষী সাব্যস্ত করা হলো, তাকে যাতে প্রোটেকশান দেওয়া হয়, সেই জন্য আর্টিকেল 20 খুব লাগে পরীক্ষায়। এটা বিগতবারের WBCS এসেছিল, WBCS বিগতবারের পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। আর্টিকেল হয়ে যাবে 20, অর্থাৎ আর্টিকেল 20 এবং 21 ইমার্জেন্সি চলাকালীন কিন্তু রদ করা যায় না, এটা বারবার মনে রাখবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ডিউরিং ইমার্জেন্সি আর্টিকেল 20-21 নট সাসপেন্ডেড, কখনোই ওটাকে বন্ধ করা হয় না। নেক্সট কোশ্চেনে চলে যাব, প্রতিটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে থাকবে। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, রাইট টু লাইফ, এটা হয়তো 21 নম্বর আর্টিকেল হবে, দেখি 21 নম্বর আর্টিকেল, হ্যাঁ সঠিক উত্তর হয়ে যায় 21 নম্বর আর্টিকেল, রাইট টু লাইফ, ব্যক্তি ও জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, আর্টিকেল 21। আর্টিকেল 23 যদি বলা হতো তাহলে কি হতো, ওটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, অর্থাৎ মানব প্রচার যেটা বলা আছে সেটা হচ্ছে আর্টিকেল 23। এটা একবার রেলের পরীক্ষায় এসেছিল NTPC-তে। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন কোন ধারায় যুক্ত হয়েছে? ধারা নম্বর 21 এর
এ, 21-এর এ খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো বারবার এটা একটা গোলানোর চান্স আছে যে আমরা জানি 21, আমরা জানি 21 আর্টিকেলটা কিসের ওপর? না, আমরা জানি যে ওটা স্বাধীনতার ওপর। কিন্তু এইখানে যখনই আমার রাইট টু লাইফ ছাড়া আমাকে কোশ্চেনটা বলে দেবে 6 থেকে 14 বললে তখন আমাকে 21-এর একে যেতে হবে। কারণ শুধু যদি আমার 21 হয় তখন হয়ে যাবে ব্যক্তি ও জীবন স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু লাইফ। কিন্তু এখানে যখনই মেনশন করে দিয়েছে 6 থেকে 14 বছর বয়সী শিশু, মানে রাইট টু এডুকেশান বলে দিয়েছে, রাইট টু এডুকেশান বললেই তখন 21-এর এ নম্বর ধারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট আর্টিকেল, এই যে একটু আগেই আমি বললাম যে হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানুষ পাচার বা মানব পাচার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে কোন ধারায়? আর্টিকেল 23। অর্থাৎ দেখা যায় যে আমরা যেটা দেখি যে মহিলাদের পাচার করা হয় বা শিশুদের পাচার করা হয়, বিভিন্নভাবে তাদেরকে অ্যাবিউজ করা হয়। তো এই ক্ষেত্রে মানে যাতে রোধ করা হয় এবং জোরপূর্বকভাবে ছোট শিশুদের যাতে শ্রম নেওয়া হচ্ছে, তাদের মানে খুব কম পরিমাণ বেতনের মাধ্যম দিয়ে খুব জোর করবে, সেই ক্ষেত্রে এই আর্টিকেল 23 লাগু হয়। আর্টিকেল 23 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাব। 14 বছরের কম বয়সী শিশুদের কলকারখানা বা কারখানার কাজ নিষিদ্ধ, চাইল্ড লেবার প্রভিশনস কোন ধারায় আছে? আর্টিকেল 24। অর্থাৎ শুধু একটু আগে যখন বললাম যে 6 থেকে 14 বছরের ক্ষেত্রে শিক্ষা অর্থাৎ রাইট টু এডুকেশান, তখন হচ্ছে 21-এর এ নম্বর ধারা। আবার দেখো যখন 14 বছর বয়সের কম বয়সী শিশুদের কলকারখানার কাজে নিষিদ্ধ করা হয়েছে, যে 13 বছর বয়সের শিশু সে কখনো কলকারখানায় কাজ করতে পারবে না, সেক্ষেত্রে ওটা ইললিগাল হয়ে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা 24 নম্বর ধারাকে ইউজ করব। 14 বছর বয়স হলে সে করতে পারবে, 14 বছরের বেশি হলে, কিন্তু 14 বছরের কম হলে কখনো করতে পারবে না। এইটা পিএসসি ক্লার্কশিপে এসেছিলো, পিএসসিতে এসেছিলো এই কোশ্চেনটা। এবং এছাড়াও বিসিএসও এসেছিল। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 24 নম্বর আর্টিকেল, চাইল্ড লেবার প্রভিশন। নেক্সট কোশ্চেন, নিজের পছন্দ মতো ধর্ম গঠন, পালন, প্রচারের অধিকার কোন ধারায় বর্ণিত? সরি, এটা গঠন নয়, এটা গ্রহণ হবে। নিজের পছন্দ মতো ধর্ম গ্রহণ করা, আমার মনে হচ্ছে আমি মুসলিম নেব, আমি শিখ নেব, আমি হিন্দু নেব, আমি ব্রাহ্মণ নেব। তো এই নিজের পছন্দ মতো ধর্ম চুজ করা, গ্রহণ করা, পালন করা এবং তাকে প্রচারের অধিকার কোন ধারায় বর্ণিত আছে? আর্টিকেল 23। অর্থাৎ আমি নিজে যদি মনে করি, আমি একজন পার্সোনালি মনে করি আমি যে মঙ্ক হবো, সন্ন্যাসী হবো, আমি বৌদ্ধ ধর্ম নেবো, আমি ধর্ম নেবো, সেটা আমাকে কোনো রাষ্ট্র বারণ করতে পারবে না। রাষ্ট্র আমাকে সেক্ষেত্রে ছাড় দিয়েছে। আর্টিকেল 25 আমাকে সেটাকে ছাড় দিয়েছে। আর্টিকেল 25 হচ্ছে সঠিক উত্তর, যে আমি নিজের মতো নিজের ধর্ম নিজে নিতে পারি, গ্রহণ করতে পারি, আমি তার নিয়ম পালন করতে পারি, আমি তার প্রচার করতে পারি। তবে হ্যাঁ, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যাবে না এই বিষয়ে। নেক্সট কোশ্চেনে আমি চলে যাব। কোনো নির্দিষ্ট ধর্ম প্রচারের জন্য কর ট্যাক্স দিতে বাধ্য না করার কথা কোন ধারায় বলা হয়েছে? কোনো নির্দিষ্ট ধর্ম প্রচারের জন্য দেখা যাবে আমি হিন্দু ধর্ম পালন করছি, আমার হিন্দু ধর্মের জন্য তোমাকে ট্যাক্স দিতে হবে, আমি মুসলিম করছি বা খ্রিস্টান করছি, ট্যাক্স দিতে হবে, এইটার ওপর বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট ধর্ম প্রচারের জন্য ট্যাক্স দিতে বাধ্য না করার কথা ধারায় বলা হয়েছে 27। এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো এটা, যে এটা হয়ে থাকে অনেক সময় যে ধর্মকে কেন্দ্র করে অনেকে ট্যাক্স দেওয়ার জন্য মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে পয়সা নেয়। তো সেই ক্ষেত্রে এটা একটা বারণ করা বা বাধা জিনিস দেওয়া আছে, আর্টিকেল 27। নেক্সট, সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের কথা কোন ধারায় বলা হয়েছে? সংখ্যালঘু অর্থাৎ তপশিলি জাতিদের কথা বলা হচ্ছে এখানে, যে স্বার্থ সংরক্ষণের জন্য কোন ধারা কথা বলা হয়েছে? আর্টিকেল 29। আর্টিকেল 29 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর্টিকেল 29-এ এটা বলা আছে। নেক্সট চলে যাব, তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আগেই যখন কোশ্চেন দেখবে, কোশ্চেন দেখে তোমরা একটু পজ করে চেষ্টা করবে, নিজেদেরকে স্কোরিং দেবে। আউট অফ 42 কোশ্চেন্স এখানে আছে, আমি তোমাদের জন্য 42
অর্থাৎ 42 কোশ্চেন্স নিয়ে এসেছি। 42 বাই কত হচ্ছে তোমরা সেটা প্লিজ জেনে বলবে আমাকে। 42 বাই কত হচ্ছে সেটা আমাকে জেনে তোমরা কমেন্ট করে বলবে। অত্যন্ত ভালো আর্টিকেল সেগুলো। তোমরা যদি 42 বাই 42 স্কোর করতে পারো, বা কেউ যদি 42 এর মধ্যে 38ও করতে পারো, সেও গুড, ঠিক আছে, এইটা ভালো। আমি বলবো না 40 করে ফেলো, 42 করে ফেলো, হ্যাঁ কম্পিটিশান বেশি, বাট 38 সে রাইট করছে মানে সে পুরো প্রায় আর্টিকেলসের সম্বন্ধে তার ধারণা আছে, সে এলিমিনেশন করে আরামসে উত্তর দিতে পারবে। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। এটা সঠিক উত্তর হলো 30, যে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার কোন ধারে বলা আছে? আর্টিকেল 13 বলা আছে। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার আর্টিকেল বললাম, এটা আর্টিকেল 30 হবে। দেখো, সংখ্যালঘুদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকার দেয়, এটা খুবই এটাকে আমরা হয়ে গেছে। তো নেক্সট কোশ্চেনে যাব। সংবিধানের হৃদয় ও আত্মা কোন আর্টিকেলকে বলা হয়েছে? সংবিধানের হৃদয় ও আত্মা আমরা জানি আর্টিকেল 32। আর্টিকেল 32 বি.আর. আম্বেদকর, বাই বি.আর. আম্বেদকর। সংবিধানের হৃদয় ও আত্মা বলে করা হয় আর্টিকেল 32কে। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো, বলাই আছে যে বি.আর. আম্বেদকর আর্টিকেল 32কে এই নামে অভিহিত করেছেন। ডক্টর বি.আর. আম্বেদকর আর্টিকেল 32কে এই নামে অভিহিত করেছেন, হৃদয় ও আত্মা। ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসসি কোন আর্টিকেল থেকে শুরু হয়েছে? আচ্ছা, ডিপিএসসি কোথার থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে, ঠিক আছে, আয়ারল্যান্ড। ডিপিএসসি কোথা থেকে নেওয়া হয়েছে যদি বলা হচ্ছে ডাইরেক্ট প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। আইরিশ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসসি কোন আর্টিকেল থেকে শুরু হয়েছে? আর্টিকেল 36 থেকে শুরু হয়েছে ডিপিএসসি। বলা হয়েছে আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত ডিপিএসসি রয়েছে। এটাও পরীক্ষায় আসে যে কত থেকে কত নম্বর ধারাতে ডিপিএসসি আছে। 36 থেকে 51 নম্বর ধারাতে ডিপিএসসি আছে। নেক্সট, গ্রাম পঞ্চায়েত গঠনের কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? গ্রাম পঞ্চায়েতের কথা আর্টিকেল 40। গ্রাম পঞ্চায়েতের কথা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জন্য এটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসনকে আমরা গ্রাম পঞ্চায়েত হিসাবে বলে থাকি, সেটা আর্টিকেল 40তে বলা হয়েছে। তাহলে একটা গ্রামের মধ্যে গ্রাম পঞ্চায়েত থাকতে হবে, বা গ্রাম পঞ্চায়েত গঠনের কথা আর্টিকেলে তাহলে বলা হচ্ছে কোথায়? সেটা আর্টিকেল 40তে। নেক্সট চলে যাবো। এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর WBCS and others exam and other. নেক্সট চলে যাব। ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কিত আর্টিকেল কোনটি? ইউনিফর্ম সিভিল কোড, দেখো আর্টিকেল 42, আর্টিকেল 43, আর্টিকেল 44, আর্টিকেল 45। সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 44। আর্টিকেল 44 হয়ে যাবে কেন সঠিক উত্তর। আমরা এটা দেখব যে আর্টিকেল 44 হচ্ছে ইউনিয়ন সিভিল কোড। নেক্সট চলে যাবো আমরা। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন কোন আর্টিকেলে উল্লেখ আছে? পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন কোন আর্টিকেলে উল্লেখ আছে? আর্টিকেল 48A। পরিবেশকে সংরক্ষণ করা, কনজারভেশন করা, ডেভেলপমেন্ট করা, এগুলো কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 48A বলা হয়েছে। নেক্সট চলে যাব। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার কথা বলা হয়েছে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার কথা বলা হয়েছে আর্টিকেল 50। আর্টিকেল 50 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার কথা বলা হয়েছে আর্টিকেল 50। এটা একটু বড় ভিডিও হবে, কারণ অনেকগুলো আর্টিকেলকে নেওয়া হয়েছে। আমি যদি সমস্ত আর্টিকেলগুলোকে একটা জায়গায় সাজিয়ে রাখি, তাহলে আমার জিনিসগুলোকে বারবার এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিস করতেও সুবিধা হবে এবং সেটা রিকলও হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে আর্টিকেল 51-এ। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা আর্টিকেল 51-এর সঠিক উত্তর। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের নীতি, হ্যাঁ, ভারতের রাষ্ট্রপতি পদ সংক্রান্ত প্রথম
উল্লেখ্য প্রথম কোথায় পাওয়া যায়? তাহলে ভারতের রাষ্ট্রপতি পদ সংক্রান্ত উল্লেখ্য প্রথম কোথায় পাওয়া যায় এবং কোন আর্টিকেলে সেটা হয়? আর্টিকেল 52। আর্টিকেল 52 এটা সম্ভবত অস্ট্রেলিয়া হয়ে যাবে, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল। এটা হচ্ছে 52, আর্টিকেল 52। রাষ্ট্রপতি নির্বাচন কোন আর্টিকেলে বর্ণিত? রাষ্ট্রপতি নির্বাচন 54। রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে আর্টিকেল 54 দ্বারা নির্ধারিত। ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয়। রাষ্ট্রপতির মেয়াদ কত বছর এবং কোন আর্টিকেলে বলা হয়েছে? রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর এবং আর্টিকেল 56-এ বলা হয়েছে রাষ্ট্রপতির মেয়াদ। এবং যদি দেখো এই যেমন এখানে বলা আছে যে 6 বছর, 6 বছরের ক্ষেত্রে এটা কী হয়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটা মনে রাখতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতির মেয়াদ কত বছর এবং কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 56, 5 বছর। নেক্সট কোশ্চেনে চলে যাব। রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত এবং কোন আর্টিকেল উল্লেখ করা আছে? রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম আমরা জানি 35 লাগে, 35 এবং 58 আর্টিকেল, 35 লাগে এবং 58। রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 লাগে, আর্টিকেল 58। নেক্সট কোশ্চেনে চলে যাব। রাষ্ট্রপতির শপথ গ্রহণ কোন আর্টিকেলে বলা হয়েছে? দেখো রাষ্ট্রপতি থেকে প্রায় সবগুলোই এখান থেকে আমার দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। রাষ্ট্রপতির শপথ গ্রহণ কোন আর্টিকেল উল্লেখিত করা আছে? আর্টিকেল 60। আর্টিকেল 60 দ্বারা রাষ্ট্রপতি কী করে? তার শপথ বাক্য পাঠ করা হয়। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা এটা করানো হয়। তাহলে এখানে রাষ্ট্রপতির শপথ গ্রহণের আর্টিকেল হলো 60। এখানে রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত তিনি নিয়োগ হবেন? 35-এ, সেটা আর্টিকেল কত? 58। রাষ্ট্রপতি মেয়াদ কত বছরের জন্য? 5 বছরের জন্য, তার আর্টিকেল কত? 56, এটাও বলা আছে। আচ্ছা, তারপরে দেখো রাষ্ট্রপতি নির্বাচন কোন আর্টিকেলে হয়? এটাও বলা আছে, আর্টিকেল 54। আর্টিকেলটা সবগুলো এখানে দেওয়া আছে। নেক্সট চলে যাব। কাজ, শিক্ষা ও জনসাহায্য অধিকার কোন আর্টিকেলে বলা হয়েছে? কাজ, শিক্ষা ও জনসাহায্যের অধিকার 41, আর্টিকেল 41-এ বলা আছে। নেক্সট, ন্যায্য ও মানবিক কর্মপরিবেশ মাতৃত্বকালীন সাহায্য আর্টিকেল 42-তে বলা আছে, আর্টিকেল 42। অর্থাৎ ন্যায্য এবং মানবিক কর্মপরিবেশ এবং মাতৃত্বকালীন সাহায্য বা ছুটি, এটা আর্টিকেল 42-তে বলা আছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। জীবিকার উপযুক্ত মজুরি, লিভিং ওয়েজেস, অর্থাৎ আমি একটা কাজ করে যে সে জীবিকা করে খাচ্ছি তার সঠিক মূল্য বা মজুরি দেওয়ার জন্য আর্টিকেল 43 ইউজ করা হচ্ছে এখানে। আর্টিকেল 43 ইজ সঠিক উত্তর হয়ে যাবে এখানে, সঠিক অ্যান্সার। শ্রমিকদের জন্য সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা কথা এখানে বলা হয়েছে আর্টিকেল 43-র মধ্যে দিয়ে, যাতে উপযুক্ত পারিশ্রমিক পায়। ইউনিফর্ম সিভিল কোড কোন আর্টিকেলকে উল্লেখিত করা হয়েছে? আর্টিকেল 44। আর্টিকেল 44 হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে আর্টিকেল 44। এক দেশ এক নাগরিক আইন। শিশুদের প্রাথমিক শিক্ষা পরিবর্তে সংশোধিত হচ্ছে 45, আর্টিকেল 45। দুর্বল শ্রেণীর উন্নয়ন, অর্থাৎ ST/SC জাতিদের শ্রেণীর দুর্বল শ্রেণীর উন্নয়ন, আর্টিকেল 46। আর্টিকেল 46 হয়ে যাবে এখানে সঠিক উত্তর, আর্টিকেল 46। পুষ্টি ও জনস্বার্থ উন্নয়ন, পুষ্টি ও জনস্বার্থ উন্নয়ন, আর্টিকেল 47 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পুষ্টি ও জনস্বার্থ উন্নয়ন, আর্টিকেল 47। কৃষি ও পশুপালন উন্নয়ন, কৃষি ও পশুপালন উন্নয়ন, আর্টিকেল 48। কৃষি ও পশুপালন উন্নয়ন, আর্টিকেল 48। নেক্সট চলে যাব। পরিবেশ সংরক্ষণ, আর্টিকেল 48A। আর্টিকেল 48A হচ্ছে পরিবেশ সংরক্ষণ। জাতীয় স্মৃতিস্তম্ভ সংরক্ষণ, জাতীয়, তাহলে 48 এটা কি বললাম যে পরিবেশ সংরক্ষণ, 48 এটা। তাহলে স্মৃতিস্তম্ভ সংরক্ষণ 49, আর্টিকেল 49 হচ্ছে স্মৃতিস্তম্ভ। বিভিন্ন
স্মৃতিস্তম্ভগুলো যদি বলতে পারি সেগুলো আমার আসবে, সেগুলো যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি, একটা কোনো ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা স্মৃতিস্তম্ভ, এইগুলোকে আমরা কী বলি, জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে আমরাকে উল্লেখ করে রাখি, এটা আর্টিকেল 49 হিসেবে আমরা করে রাখি। নেক্সট কোশ্চেনে চলে যাব। এগুলো কী বলা হয়েছে, ঐতিহ্য রক্ষা। অ্যাকচুয়ালি বিচার বিভাগে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছিল আর্টিকেল 50 দ্বারা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা WBCSC এসেছিল পরীক্ষায়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছিল আর্টিকেল 50 দ্বারা। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি। আন্তর্জাতিক শান্তি বজায় রাখা, আন্তর্জাতিক শান্তি বজায় রাখা আর্টিকেল 51 দ্বারা, আর্টিকেল 51 দ্বারা আন্তর্জাতিক শান্তি বজায় রাখা। এই হলো আজকের তোমাদের এখানকার কোশ্চেন্স, ঠিক আছে। এই পর্যন্ত আমি তোমাদেরকে করিয়ে রাখলাম। 42 আউট অফ কত হয়েছে সেটা তোমরা আমাকে জানাবে। 42 আউট অফ কতগুলো হয়েছে, 42টা কোশ্চেন্স আমি আজকে তোমাদেরকে করালাম। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এবং প্রতিটা কোশ্চেন্স জন্য ইম্পর্টেন্ট আর্টিকেল ঘুরিয়ে আসে। লাস্ট কোশ্চেনগুলো কিন্তু এখনও অবধি পরীক্ষায় খুব কম বেশি দেখা গেছে, তো এইগুলোর উপর ফোকাস বেশি করে করবে, যেমন পরিবেশ, যেমন আন্তর্জাতিক শান্তি বজায় রাখা, এই ধরনের কোশ্চেন্সগুলো, বন্যপ্রাণী সংরক্ষণ, ঠিক আছে, এইগুলো। তো বন্ধুরা, আর্টিকেলের পরবর্তী পার্ট আমি নিয়ে আসবো, এটা ফার্স্ট পার্ট থাকবে, পরে আবার নতুন করে আমি পার্ট নিয়ে আসবো। ততক্ষণে তোমরা এই কোশ্চেন্সগুলোকে নিজেদের কতটা প্রস্তুতি হয়েছে সেগুলোকে দেখতে থাকো, এবং ভিডিওটাকে শেয়ার করো, বাকিরা যাতে আর্টিকেলগুলোর সম্বন্ধে তাদের প্র্যাকটিস হয় এবং তারা জানতে পারে। চলো, টাটা, থ্যাংক ইউ।